একটি স্বাধীন দেশের প্রেসিডেন্ট, তিনি মিটিং করেছেন চীনা প্রতিনিধিদের সঙ্গে, তারপর তিনি রাষ্ট্রীয় বিভিন্ন কাজে অংশগ্রহণ করেছেন, এমনকি তিনি তার দেশ শত্রু দেশের সঙ্গে কিভাবে আলোচনা করবে এগুলো নিয়েও তিনি সাংবাদিকের সঙ্গে কথা বলেছেন। কথা বলে রাতে তিনি তার স্ত্রী সহ ঘুমাতে গিয়েছেন। ও মা, ভোর রাতে দেখি সেই প্রেসিডেন্টকে তার দেশ থেকে গোপনে গ্রেফতার করে নিয়ে গেছে আরেকটি দেশের একটি বাহিনী, নাম হচ্ছে ডেল্টা বাহিনী। মানে সিরিয়াসলি এভাবে হয়, এভাবে হতে পারে? তাহলে আজকে নিরাপত্তা কোথায়? আমি এই সমস্ত ওয়ার্ল্ড লিডারকে বলতে চাই যে নিরাপত্তা কোথায়? আজকে এই পৃথিবী কি শুধু একমাত্র বড় বড় দেশগুলোর জন্য? ছোট দেশগুলোর সার্বভৌমত্বের কোনো দাম নাই, নিরাপত্তার দাম নাই। আজকে তো ডোনাল্ড ট্রাম্প ওপেন বলতেছে মার্কিন তেল কোম্পানি সেখানে যাবে। কেন মার্কিন তেল কোম্পানি যাবে সেটা প্রেসিডেন্ট ট্রাম্প ডিসিশন নেওয়ার কি। অবশ্যই নিকোলাস মাদুরো একজন ভয়াবহ একনায়কতান্ত্রিক শাসক এবং সে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু আপনি কি পারেন এইভাবে গিয়ে উঠিয়ে নিয়ে আসতে? এবং সেখানে বুশ, ওবামা এরা তো রাগঢাক রাখতো, ট্রাম্প কোনো রাগঢাক নাই। ট্রাম্প স্পষ্ট বলতেছে যে সেখানে মার্কিন তেল কোম্পানিগুলো যাবে এবং সাংবাদিকরা বলতেছেন যে দেশকে চালাবে, তিনি বলছেন দেশ চালাবে পররাষ্ট্রমন্ত্রী, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। মানে সিরিয়াসলি ভেনেজুয়েলার দেশ কিভাবে চলবে সেটা নির্ধারণ করবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বর্তমান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে নিউ ইয়র্কে নিয়ে আসা হচ্ছে বিচারের মুখোমুখি করার জন্য। যদি মাদুরো অপরাধ করে থাকে তাহলে তার বিচার হবে ভেনেজুয়েলার কোর্টে, কেন নিউ ইয়র্কের কোর্টে? সেখানে তাকে এবং তার স্ত্রীকে একদম উড়িয়ে নিয়ে আসা হলো বিচারের জন্য এবং অভিযোগ তোলা হলো যে ভেনেজুয়েলা থেকে নাকি প্রচুর মাদক, ফ্যান্টানিল, সেই ফ্যান্টানিল নাকি আমেরিকাতে ঢোকে। অথচ এটা কিন্তু একদম মিথ্যা কথা। ভেনেজুয়েলা থেকে কোনো মাদক আমেরিকাতে ঢোকে না, বা ঢুকলেও খুব কম ঢোকে। সবচেয়ে বেশি মাদক ঢোকে মেক্সিকো থেকে, যে মেক্সিকো কিন্তু আমেরিকার পাশেই, এবং ঢুকতে পারে। এখন আবার বলতেছে নাকি কলম্বিয়া আক্রমণ করবে, বলছে কলম্বিয়ার প্রেসিডেন্টের নাকি নিজেরই এই মাদক তৈরির কারখানা আছে। তো এই সমস্ত কথাবার্তা বলে উত্তেজনা করতেছে এবং এই নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেল। এখন আমি যতটুকু বুঝি যে নিকোলাস মাদুরোকে এইভাবে ধরার পিছনে কিন্তু সরকারেরও হাত আছে। দীর্ঘদিন ধরেই সরকারের ভিতরে কিছু লোক আমেরিকার কাছে বিক্রি হয়ে গিয়েছে, আমেরিকা ওদেরকে কিনে নিয়েছে এবং তথ্য ইনফরমেশন দিত। এবং নিকোলাস মাদুরোর সবচেয়ে কাছের মানুষ ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ, তিনি ভাইস প্রেসিডেন্ট ট্রাম্প তার কাছে ক্ষমতা দিতে আগ্রহী। কারণ হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার আগেই কথাবার্তা হয়ে গিয়েছে এবং গোপনে গোপনে বিশ্বাস করি যে এই ডেলসি রদ্রিগেজ ভদ্র মহিলা, তিনি হয়তো ট্রাম্পের সঙ্গে একটা সমঝোতা করেছেন। সমঝোতা করে তিনি গোপনে আসলে এই নিকোলাস মাদুরোকে ধরিয়ে দেওয়ার কাজে সাহায্য করেছেন, হয়তো বা তার ছাড়া কোনো উপায় ছিল না। এখন ঠিক আছে, ভালো কথা, একটা স্বৈরশাসক নিকোলাস মাদুরো, তাকে উৎখাত করেছেন। এখন দরকার কি? এখন দরকার একটি সাধারণ নির্বাচন যেখানে জনগণ ভোট দিতে পারে। তাহলে আপনি যেহেতু প্রেসিডেন্ট গ্রেপ্তার করেছেনই, আপনি তাহলে একটা নির্বাচন দিন। যদিও আমি মনে করি যে আমেরিকার এই আক্রমণ চালিয়ে প্রেসিডেন্টকে গ্রেপ্তার করে আনা এটা সম্পূর্ণ অবৈধ, বাট তারপরও যেহেতু করেছেন সেহেতু গণতান্ত্রিক উপায়ে একটা সাধারণ নির্বাচনের ব্যবস্থা করুন, যাতে জনগণ ভোট দিয়ে তাদের নেতা নির্বাচন করতে পারে, তাই না? কিন্তু না, ট্রাম্প বলতেছেন যে ভেনেজুয়েলা চালাবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। কিভাবে চালাবে? এই নিকোলাস মাদুরোকে গ্রেপ্তার করার পরে ভাইস প্রেসিডেন্ট ডেল রদ্রিগেজ, তার সঙ্গে কথা হয়েছে, সেই ভদ্র মহিলা নাকি বলেছেন যে তিনি আমেরিকা যা বলে সেই মতোই কাজ করবেন, আমেরিকা যা বলায়, যা শিখায় তাই বলবে, তাই করবে। তো এই হচ্ছে কি অবস্থা। গণতন্ত্র কোথায়? এই যে ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী, যিনি কিনা মাস কয়েক আগে নোবেল প্রাইজ পেয়েছেন, তার নাম হচ্ছে মারিয়া করিনা মাচাদো। সেই মাচাদো সাংবাদিকরা জিজ্ঞেস করেছিল ট্রাম্পকে যে এই মাচাদো কি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতে পারবে কিনা। তখন ট্রাম্প বলেছেন না, মাচাদো খুব ভালো মহিলা, কিন্তু সে প্রেসিডেন্ট হওয়ার উপযুক্ত না। ভেনেজুয়েলা এখন খুব খারাপ সিচুয়েশনে আছে, এই মুহূর্তে মাচাদো ভেনেজুয়েলার দায়িত্ব নেওয়ার সময় না। তার মানে হচ্ছে ট্রাম্পও কিন্তু গণতন্ত্র চায় না, কারণ ট্রাম্প জানে যে শান্তিতে নোবেল পুরস্কার পাওয়া মাচাদো কোনোভাবেই তার দেশকে মার্কিন অয়েল কোম্পানির হাতে তুলে দিবে না। ভেনেজুয়েলাতে মার্কিন অয়েল কোম্পানি আসবে নাকি আসবে না, নাকি ব্রিটিশ অয়েল কোম্পানি আসবে নাকি দরকারই নাই, এগুলোর সিদ্ধান্ত নিবে দেশের সরকার, নির্বাচিত সরকার। আপনি একটা নির্বাচনের আয়োজন করেন, সে নির্বাচনে যে ক্ষমতায় আসে সে সিদ্ধান্ত নিবে যে কোন তেল কোম্পানি আসবে নাকি আদৌ আসবে না। কিন্তু আপনি এখনই বলেন যে দেশ চালাবে আমার পিছনে দাঁড়িয়ে থাকা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট ডেল রদ্রিগেজ। তো এই হচ্ছে অবস্থা। দর্শক, 2013 সালে
ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট হুগো চ্যাভেজ তিনি মৃত্যুবরণ করেন। তিনি ক্যান্সার আক্রান্ত ছিলেন এবং তিনি নিয়মিত কিউবায় চিকিৎসা নিতেন। এই সমাজতান্ত্রিক দেশগুলোর ভিতরে বর্তমানে আসি অল্প কয়টা, এই ভেনেজুয়েলা, কিউবা, উত্তর কোরিয়া, রাশিয়া, চায়না তো আসলে সমাজতন্ত্র থেকে অনেকটাই সরে গিয়েছে। এগুলো হচ্ছে মিক্স ইকোনমি, বেশিরভাগই পুঁজিবাদের দিকে ঝুঁকে পড়েছে। লাওস বলা যায়। তো এই কিছু দেশের ভিতরে আসলে এই কিউবার চিকিৎসা ব্যবস্থা খুবই উন্নত। তো এই হুগো চ্যাভেজ কিউবাতে চিকিৎসা নিতেন। সর্বশেষ তিনি কিউবায় চিকিৎসা নেওয়ার আগে তিনি তার উত্তরাধিকারী নাম ঘোষণা করেছেন নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো ছিল ট্রাক ড্রাইভার। সেখান থেকে তিনি শ্রমিক নেতা থেকে তিনি রাজনীতিবিদ হয়েছেন এবং হুগো চ্যাভেজ পরে কিউবায় মৃত্যুবরণ করেন। তারপর নিকোলাস মাদুরা কিন্তু ওই হুগো চ্যাভেজের পথই অনুসরণ করে চলেছেন এ পর্যন্ত। দেশের ভিতর দারিদ্র, বেকারত্ব, আবার মার্কিন নিষেধাজ্ঞা, এই সব মিলিয়ে আসলে একের পর এক ভুয়া নির্বাচন, বিরোধীদেরকে দমন পীড়ন যা হয় আর কি, দেখছেন তো শেখ হাসিনার সময় যা হয়েছে এরকম। বাট শেখ হাসিনার চেয়ে অর্থনৈতিক অবস্থা খারাপ ছিল, কারণ শেখ হাসিনা তো আসলে মানে মার্কিন নিষেধাজ্ঞার মুখে পড়ে নেই, কিন্তু ভেনেজুয়েলা পড়ছে। তো তারপরে এই ভালো মন্দ হয়ে চলছিল, কিন্তু হঠাৎ করে একদম একটি স্বাধীন সার্বভৌম দেশের প্রেসিডেন্টকে একদম গোপনে ডেল্টা বাহিনী দিয়ে তুলে নেওয়া হলো। তুলে নিয়ে বলা হলো যে আমার পেছনে থাকা পররাষ্ট্রমন্ত্রী দেশ চালাবে, আমাদের মার্কিন অয়েল কোম্পানি সেখানে পাঠাবো। এই হচ্ছে গিয়ে দর্শক অবস্থা। এই কারণেই বলি যে আসলে পৃথিবীতে কোথাও কেউ নিরাপদ না। অনেকে বলেন যে আমেরিকা যার বন্ধু তার কোনো শত্রু দরকার নাই। সত্য মিথ্যা আমি জানি না, বাট এগুলো নিয়ে একটা আলোচনা আছে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের প্রেক্ষাপটে যে আমাদের বাংলাদেশ আসলে কতটুকু নিরাপদ। আজকে যদি যে কোনো অজুহাতে যেমন আমেরিকা অভিযোগ আনলো যে ভেনেজুয়েলা থেকে মাদক আসে, এখন যদি ভারত অভিযোগ আনে যে বাংলাদেশ থেকে সন্ত্রাসী আসে, তখন কি হবে? তখন যদি এইভাবে আক্রমণ করে দখল করে নেয়। এই আজকে দেখলাম সমস্ত বিশ্ব নীরব, কেউ কিন্তু কিছু বলতেছে না। গতকালকে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে সাংবাদিকরা জিজ্ঞেস করলো যে আপনি কি জানেন যে ভেনেজুয়েলার সময়, তিনি বলেন যে আমি তো কিছু জানি না, এই ব্যাপারে আমরা জড়িত না। মানে কেউ, সবাই হাত পা ছাড়া। যে চায়না ভেনেজুয়েলার কাছ থেকে নিয়মিত খুব সস্তায় তেল কিনতো, চায়না কিন্তু খুব সস্তায় তেল কিনতো এবং চায়না খুবই উপকৃত। এবং ভেনেজুয়েলা বারে বলছে চায়নাকে যে আমাদেরকে বাঁচাও। রাশিয়াকে তো ওই ইউক্রেন দিয়ে ব্যস্ত রাখছে, রাশিয়ার হাত পা বাঁধা, রাশিয়ার কিছু করার নেই। আর রাশিয়া ইউক্রেন যুদ্ধ করতে গিয়েই মনে করেন যে শেষ। এখন চায়না কিছুই করলো না। এই যে নৌবহর গিয়ে দিনের পর দিন ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার আগে কিন্তু ভেনেজুয়েলার অনেকগুলো তেলের জাহাজের উপর হামলা চালানো হলো, সেখানে প্রায় 100 লোক মারা গেল। মার্কিন রণতরীগুলো থেকে বিমান দিয়ে আক্রমণ করা হলো। সেখানে চায়না কোনো ব্যবস্থা নেয়নি। জানা মাত্র না তাদেরটা তো রণতরী পাঠিত, চায়না কিন্তু পাঠায়নি। এমনটা পৃথিবীতে আমরা বাস করতেছি যে পৃথিবীতে আসলে সবকিছুই এখন সম্ভব হয়ে গেছে। এবং সেই মুহূর্তে এই যে ভারত দিনের পর দিন আমাদের উপর মানে শত্রুতা বাড়িয়ে চলেছে, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিল, আরো নানা কিছু সবসময় বিষেধাগার, এবং এটা কিন্তু ঘটতেও পারে। 1948 সালে ভারতের নজর পড়ে স্বাধীন রাষ্ট্র হায়দ্রাবাদের উপরে, এবং সেই হায়দ্রাবাদ দখল করতে গিয়ে ভারতীয় সেনা এবং উগ্রপন্থী হিন্দুদের হাতে হাজার মুসলমান নিহত হয়। হাজার মুসলমান নিহত হয়। আপনার সেখানে পণ্ডিত সুন্দরলালের রিপোর্ট অনুযায়ী মৃতের সংখ্যা 27,000 থেকে 40,000 ছিল। যদিও কিছু রিপোর্ট অনুযায়ী এই সংখ্যা 2 লক্ষ বা তার বেশি হতে পারে। এই ঘটনায় ব্যাপক গণহত্যা, লুটপাট, ধর্ষণের অভিযোগ আছে, যা হায়দ্রাবাদকে ভারতে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া অংশ ছিল, এবং এটি একটি কলঙ্কজনক অধ্যায়। এবং এইভাবে সিকিমকে একটু অন্যভাবে, বাট সিকিমকেও কিন্তু তারা দখলে নিয়েছিল। এভাবে যদি হঠাৎ করে ভারত আক্রমণ করে বসে, তখন আপনি কি করবেন? তখন দেখবেন এই সমস্ত বিশ্বের সবাই চুপ থাকবে, অথবা টুকটাক নিন্দা জানাবে, বেশিরভাগই কিছু বলবে না, চুপ থাকবে। কারণ অলরেডি মুসলমানদের উপর তো সবার একটু বিদেশ আছেই, আচ্ছা ঠিক আছে, করছে। তখন ভারত বলবে যে আমরা বাংলাদেশে আইনের শাসন করব, এই করব, সেই করব, এটা করবো, বড় বড় আশা দিবে, এবং ওই কাশ্মীরের মতো একটি স্পেশাল রাজ্যের মর্যাদা দিবে। হতে পারে পরবর্তীতে আস্তে আস্তে স্পেশাল রাজ্যের মর্যাদা উঠিয়ে নিয়ে ওইরকম করে ফেলবে। এগুলো তো দেখেছি, তো আমার বিস্তর অভিজ্ঞতা থেকে আমি দেখেছি। সুতরাং আমি মনে করি যে আমাদেরকে আরো সচেতন হতে হবে। আমরা দেশের নাগরিক যারা আছি তারা আমরা যে কোনো কথা বলার সময় চিন্তা ভাবনা করে কথা বলতে হবে, অযথা উস্কানি পরিহার করতে হবে, এবং ভারতের সঙ্গে যদি আমাদের কোনো সমস্যা হয় সেটা রাষ্ট্রীয় পর্যায়ে কূটনৈতিক ভাবে কি করতে হবে না করতে হবে সেগুলো দেশের মন্ত্রী মিনিস্টাররাই ঠিক করবে। ভারতের সঙ্গে আমরা পাল্টা পদক্ষেপ নিব, যেমন এটা নিয়েছে গতকালকে যে ভারতের মুস্তাফিজকে বাদ দেওয়ার কারণে আমরা ভারতের বিশ্বকাপ পরিহার করার সিদ্ধান্ত নিয়েছি, যেটা টি-20 বিশ্বকাপ ভারতে হবে। তারপরে আইসিসি কে রিপোর্ট, এগুলো চুপচাপ থেকে কাজ করে যেতে হবে, অযথা উস্কানি পরিহার করতে হবে। কিন্তু তারপরেও বিপদ আসতে পারে, কারণ সাম্রাজ্যবাদী শক্তির দেশ তো চাইবেই যে কোনো একটা উপায় যদি দখল করা যায়। এই কারণে আমাদেরকে সামরিকভাবে প্রস্তুত থাকতে হবে। এবং আমি মনে করি যে বাংলাদেশের, আমরা যুদ্ধ চাই না, আমাদের এই যে মানে মিলিটারি ফোর্স, এটা শুধুই হচ্ছে আত্মরক্ষামূলক। কেউ যদি আক্রমণ করে তাহলে আমাদেরকে প্রতিহত করতে হবে। এই কারণে আপনার আমাদের বাংলাদেশের যে তরুণ সমাজ আছে, বিশেষ করে 15 থেকে 35 পর্যন্ত, এদেরকে সামরিক ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। নারী পুরুষ সবাই ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে। এবং
যে অস্ত্র আমাদের আছে তার থেকে অনেক বেশি বেশি অস্ত্র মজুদ রাখতে হবে। মজুদ রাখতে হবে এই কারণে যে যারা রিজার্ভ ফোর্স আছে তারা যুদ্ধ বেজে গেলে যখন মাঠে নামবে তখন তো অস্ত্রের দরকার, তো সেই অস্ত্রগুলো গোডাউন থেকে দেওয়া যাবে। এইভাবে আলটিমেটলি একটা প্রিপারেশন দরকার। আমি বলতেছি না যে ভারত বাংলাদেশ আক্রমণ করবে, আমি এও বলতেছি না যে মায়ানমার আক্রমণ করবে, কিন্তু সমস্ত বিশ্বের যে পরিস্থিতি, আক্রমণ করলেও আসলে আমরাই লড়তে হবে, আমাদেরকে কেউ বাঁচাতে আসবে না, কেউ সাহায্য করবে না, অনেক আছে টুকটাক নিন্দা জানাবে, এ পর্যন্তই শেষ। আমরা এমন একটা বিশ্বে বাস করতেছি যেখানে কোনো কিছুর গ্যারান্টি নেই, কারো কোনো নিরাপত্তা নেই। না হলে একটা স্বাধীন দেশের প্রেসিডেন্টকে হঠাৎ করে গ্রেপ্তার করে নিয়ে গেল নিউ ইয়র্কে বিচারের জন্য, এবং সরাসরি বলতেছে আমেরিকার প্রেসিডেন্ট যে আমাদের তেল কোম্পানিগুলো সেখানে গিয়ে তেল নিবে। আবার সাংবাদিক বলতেছে যে এর আগে যে তেলগুলো সিজ করেছেন, তেলের জাহাজগুলো, সেগুলো কি করবেন? ট্রাম্প বলতেছে উই মাইট সেল ইট, উই মাইট কিপ ইট, উই মাইট ইউজ ইট, ইটস আপ টু আস। একটি ঘটনা গতকাল 3 তারিখ ভোর রাতের বা শেষ রাতের একটি ঘটনা সারা বিশ্বে একেবারে যাকে বলে একটা কূটনৈতিক জগতে, রাজনীতির জগতে একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে দিয়েছে। পারমাণবিক বিস্ফোরণ। কেন পারমাণবিক বিস্ফোরণ বলছি? কারণ আপনারা জানেন পারমাণবিক বিস্ফোরণ প্রথম হয় সেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়। আপনারা জানেন হিরোশিমা এবং নাগাসাকিতে জাপানে পারমাণবিক বিস্ফোরণ ঘটেছিল। এবার তারপর থেকে আজ অবধি পারমাণবিক বোমা কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার হয়নি, কিংবা কোনো দেশে সেটা আক্রমণ করা হয়নি সেটা দিয়ে। কিন্তু এটাও আগেই বলেছি, এটা হচ্ছে রাজনীতির পারমাণবিক বোমা বিস্ফোরণ। সেটা কি রকম সেটা বলি। সেটা হচ্ছে যে ভেনেজুয়েলা বলে দক্ষিণ আমেরিকায় একটি দেশ আছে। এই দেশের যে রাষ্ট্রপতি মাদুরো, তাকে সেই দেশে আক্রমণ চালিয়ে, রাতের অন্ধকারে আক্রমণ চালিয়ে তাকে তার রাজপ্রাসাদ থেকে দখল করে, মানে কিডন্যাপ করে, বাংলা কথা হচ্ছে কিডন্যাপ করে নিয়ে চলে গেছে আমেরিকা। একা তাকে নিয়ে যায়নি, নিয়ে গেছে তাকে এবং তার স্ত্রীকে। তো এইবার আমাদের সেই ঘটনা যে কেন কি ঘটলো, কেন এটাকে পারমাণবিক বোমা বিস্ফোরণের মতো বলছি, সেই ঘটনাটা এইবার একটু ব্যাখ্যা করব আপনাদের সাথে। প্রথমে ভেনেজুয়েলা দেশটার একটা পরিচয় দিই। ভেনেজুয়েলা আগেই বলেছি এটা দক্ষিণ আমেরিকার একটি দেশ, এবং দক্ষিণ আমেরিকার 6th লার্জেস্ট কান্ট্রি হলো ভেনেজুয়েলা, মানে 6ষ্ঠ বৃহত্তম দেশ। এর আয়তন হচ্ছে 9,16,445 বর্গ কিলোমিটার। এটা আয়তনে একটু সহজ হিসেব করে বুঝিয়ে দিই। বাংলাদেশের মোট আয়তন হচ্ছে 1,48,460 বর্গ কিলোমিটার, আর ভেনেজুয়েলার আয়তন 9,16,445 বর্গ কিলোমিটার। অর্থাৎ আয়তনে ভেনেজুয়েলা বাংলাদেশের 6 গুণ বড় একটা দেশ। এইবার এখানে কার সেই প্রেসিডেন্ট, কাকে নিয়ে যাওয়া হয়েছিল, কাকে নিয়ে গেছে আমেরিকা কিডন্যাপ করে? তার নাম হচ্ছে নিকোলাস মাদুরো। নিকোলাস মাদুরো 2013 সালের এপ্রিল মাস থেকে ওই দেশটার প্রেসিডেন্ট। তার পূর্বসূরি ছিলেন কি বিখ্যাত মানুষ হুগো চ্যাভেজ। তার মৃত্যুর পরে তিনি ক্ষমতায় আসেন। মাদুরো 2013 সালে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এলেও সেটা কিন্তু সঠিক নির্বাচন ছিল। তার পরবর্তী নির্বাচনগুলো 2018 এবং 2024 চরম বিতর্কের মুখে পড়ে। বিতর্ক তুলেছিল কারা? আমেরিকা তুলেছিল মুখ্যত। বিশেষ করে 2024 সালের জুলাই মাসের নির্বাচনে ও দেশের বিরোধী দলগুলো এবং আন্তর্জাতিক পর্যবেক্ষকরা ওই নির্বাচনে ব্যাপক কারচুপির অভিযোগ তোলেন, এবং তখন থেকেই যুক্তরাষ্ট্র বা আমেরিকা এই সরকারকে ভাঙার চেষ্টা করছে
এবং তাকে মাদুরোকে প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছে। অনেকটা বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সাথে কি মিল খুঁজে পাচ্ছেন? এইবার দেখুন, শেখ হাসিনাকে সেখানে তার বিরোধিতা করলেও তাকে সরাসরি আক্রমণ করে যেভাবে মাদুরোকে তুলে নিয়ে গেছে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আমেরিকা, সেটা করতে সাহস পায়নি। এই জন্যে, আর তখন তো প্রেসিডেন্ট ট্রাম্প তো তখনও ক্ষমতায় ছিলেন না, তিনি ক্ষমতা থাকলে হয়তো সেটাও করে ফেলতেন, কিন্তু সেটা তিনি করেননি, কারণ তখন বাইডেন ছিলেন ক্ষমতায়। ডেমোক্র্যাটরা তারা ট্রাম্পের মতো এই দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন একটা ঘটনা ঘটিয়েছেন, ট্রাম্প এমন ঘটনা ঘটাবার সাহস, ক্ষমতা, ইচ্ছা তাদের কিছুটা রাজনীতি অন্তত বাধা দিত। যাই হোক, তার জন্য শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হয়েছেন, কিন্তু তিনি অন্তত চলে আসতে পেরেছেন ভারতে। ভারত তার পাশে ছিল। আমেরিকার সঙ্গে এই যে ভেনেজুয়েলার দ্বন্দ্বটা, এটা দীর্ঘদিনের। এটা দ্বন্দ্বের মূলে কি আছে? মূলে ওই সমাজতন্ত্র বনাম পুঁজিবাদ, ওগুলো পুরনো কথা, ওগুলো নিয়ে আমেরিকাও এখন মাথা ঘামায় না। আর ওই সমাজতন্ত্র নিয়ে যেসব দেশ বলে তারা সমাজতন্ত্রের দেশ, তারাও সমাজতন্ত্র নিয়ে মাথা ঘামায় না। ওটা একটা জব্বা পড়তে হয়, আলখাল্লা পড়তে হয়। সেই আলখাল্লার মতো আমেরিকা পুঁজিবাদ, আর অন্য কয়েকটা দেশ তারা আবার বলে তারা সমাজবাদ, তারা কমিউনিস্ট কান্ট্রি বলে নিজেদেরকে। তো সমাজতন্ত্র বনাম পুঁজিবাদের লড়াই নয়, আসল লড়াইটা হচ্ছে তেলের সম্পদ। ভেনেজুয়েলায় বিশ্বের বৃহত্তম তেলের মজুত রয়েছে, বিশ্বের বৃহত্তম, ওই আরব দেশগুলোর থেকেও অনেক বেশি। তার পরিমাণ কত? 300 বিলিয়ন ব্যারেল, 300 বিলিয়ন ব্যারেল। আর ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য কি? ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য হচ্ছে ভেনেজুয়েলার যে তেল, ওর মালিক আসলে আমেরিকা। কেন আমেরিকা? তেলটা কি আমেরিকার যে জায়গা, অবস্থান, আমেরিকা দেশের মধ্যে কোনো জায়গায়? তা নয়। তার দাবি হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যে ভেনেজুয়েলার যে তেল, ওটা আবিষ্কার হয়েছে, এবং সেটা আবিষ্কার এবং উত্তোলন শুরু হয়েছিল আমেরিকার মেধা এবং পরিশ্রমে। অর্থাৎ আমেরিকা ওটা আবিষ্কার করেছিল, প্রথম খুঁজে পায়, তারপর আমেরিকা তার পাইপলাইন বসিয়ে সেগুলোকে তোলার ব্যবস্থা করেছিল। অতএব ওর মালিক হচ্ছে আমেরিকা। সেটা ভেনেজুয়েলার মধ্যে থাকলেও তার মালিক আমেরিকা। এবং আমেরিকা, ট্রাম্প বলছে যে ভেনেজুয়েলা তাদের নিজেদের যে দেশ, সেই দেশ থেকে যে তেল তুলছে, সেই তেল আসলে চুরি করছে ভেনেজুয়েলা। তার মতে মার্কিন কোম্পানিগুলো ভেনেজুয়েলার তেল উত্তোলনের দায়িত্ব নিলে সেটা নাকি বিশ্বের পক্ষে ভালো। আমার দেশের তেল আমি কাকে বিক্রি করব, কে তুলবে, সে দায়িত্ব তো আমার। কিন্তু আমেরিকার কথা হচ্ছে না, ওর তেল আমি তুলবো, তুলে আমি বিক্রি করব, আমি ব্যবসা করব, সারা পৃথিবীর লোক খুশি থাকবে। এই হচ্ছে আমেরিকার বক্তব্য। আর মাদুরোর বিরুদ্ধে আর কি অভিযোগ? এটা তো সরাসরি এটা বললেও অনেকেই আবার উল্টো কথা বলতে পারেন, কি তাহলে আমেরিকার সম্পদ তো তাহলে অন্য যে কেউ নিয়ে নিতে পারে। সুতরাং তিনি আর একটা অভিযোগ তুলেছেন, সেটা হচ্ছে মাদুরোর যে প্রশাসন, সেটা নাকি মাদক পাচার, যেটাকে বলা হয় নার্কো টেররিজম, সেই দুর্নীতির সঙ্গে যুক্ত। মাদক পাচার পৃথিবীর সব দেশেই কম বেশি চলে, তবে সেখানে সরকার যে জড়িত থাকে তা নয়। খুব সামান্য কিছু দেশে সরকারি পৃষ্ঠপোষকতায় মাদক পাচার চলে বটে, যেমন পাকিস্তান রয়েছে, যেমন আফগানিস্তান, যেমন আরও কিছু আরব দেশেরও মধ্যে রয়েছে এইসব ব্যাপার। তবে ভেনেজুয়েলা সেই দলে আছে, এর কোনো প্রমাণ আজ অবধি আমেরিকা দিতে পারেনি। আসল উদ্দেশ্য ঢেকে রাখার একটা ক্যামুফ্লেজ, বা সেটা হচ্ছে
এটা হচ্ছে ওই মাদক পাচারের গল্পটা হচ্ছে একটা ক্যামোফ্লেজ, আমেরিকার তেল দখল করার জন্যে। আসল উদ্দেশ্য ভেনেজুয়েলার তেলের সম্পদকে দখলে নেওয়া। আর এই উদ্দেশ্যে আমেরিকা কি করেছে? আমেরিকা করেছে গতকাল ৩রা জানুয়ারি ভোর রাতে আমেরিকা প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে। আটক বলবো না, এটা আটক নয়, এটা কিডন্যাপ করে নিয়ে চলে এসছে। কিসের জোরে? একটা অত্যন্ত নাটকীয় এবং আমেরিকার সামরিক শক্তি নির্ভর ছিল সেইটা। ঘটনাটা ঘটেছে আগেই বলেছি গতকাল ৩রা জানুয়ারি ২০২৬ শনিবার ভোর রাতে। স্থানীয় সময় আনুমানিক রাত ২টোর দিকে এই অভিযান শুরু হয়। নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস, মানে আচ্ছা বলুন তো, মাদুরোকে নয় গ্রেপ্তার করলো, নিয়ে এলো, আটক করলো, তার বউকে, তার স্ত্রীকে কেন নিয়ে আসা হলো? তার স্ত্রীকে কেন নিয়ে আসা হলো? নিয়ে আসা হলো একটাই কারণ, আমেরিকা মনে করেছে, তাই নিয়ে আসা হলো। তা সেখানে তাদেরকে কোথায়? ভেনেজুয়েলার যে রাজধানী কারাকাস, সেই কারাকাসের চারদিকে পাহাড় দিয়ে ঘেরা একটা অঞ্চল, এলাকা বড়, অত্যন্ত, তার মধ্যে অত্যন্ত সুরক্ষিত একটি সামরিক কমপ্লেক্সের ভেতরে। এই কমপ্লেক্সের নাম হচ্ছে ফুয়ের্তো টিউনা। সেখানে হচ্ছে প্রেসিডেন্টের বাসভবন। এটা ভেনেজুয়েলার প্রধান সামরিক ঘাঁটি হিসেবে পরিচিত। কিভাবে এই অভিযান পরিচালিত হয়? মার্কিন প্রশাসন এই অভিযানের নাম দিয়েছিল অপারেশন অ্যাবসলিউট রিজলভ। এটি ছিল জল, স্থল এবং আকাশপথ এই 3টে রাস্তা মিলিয়ে একটা হামলা। অভিযান শুরু হওয়ার সঙ্গে সঙ্গে মার্কিন বিমান বাহিনী ভেনেজুয়েলার রাজধানী ক্যারাকাস সমেত বিভিন্ন সামরিক অবস্থানে প্রায় 150টি যুদ্ধ বিমান নিয়ে ব্যাপক বিমান হামলা চালায়। এর উদ্দেশ্য ছিল ভেনেজুয়েলার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং যোগাযোগ ব্যবস্থা অচল করে দেয়া। আপনারা অনেকেই শুনেছেন আমেরিকার ডেল্টা ফোর্সের কথা। এটা হচ্ছে আমেরিকার এই ধরনের অভিযানের সব থেকে বড় কাজ করে এই ডেল্টা ফোর্স। যখন ওসামা বিন লাদেনকে পাকিস্তান থেকে ধরে নিয়ে গিয়েছিল আমেরিকা রাতে অভিযান চালিয়ে, সেটাও করেছিল এই ডেল্টা ফোর্স। আকাশপথের হামলার আড়ালে মার্কিন সেনাবাহিনীর সব থেকে চৌকস ইউনিট এই ডেল্টা ফোর্সের সদস্যরা হেলিকপ্টার থেকে দড়ি বেয়ে মাদুরোর বাসভবনে নামে। একেবারে সেই ওসামা বিন লাদেনের সময় যা ঘটেছিল তাই। তারা অত্যন্ত দ্রুততার সাথে বাসভবনের নিরাপত্তা ভেঙে ভেতরে যায় এবং তার স্ত্রীকে এবং মাদুরোকে আটক করে। তারপর আটকের পর দ্রুত তাদের হেলিকপ্টার করে ভেনেজুয়েলার উপকূলের কাছে অবস্থানরত মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ইউএসএস ইওজিমা তাতে নিয়ে যাওয়া হয়। এখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে জানিয়েছেন যে মাদুরোকে ইতিমধ্যে একটি বিশেষ বিমানে করে মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা হয়েছে। তাকে নিউ ইয়র্কের একটি নিরাপদ সেটাও বলেছেন যে একটা ফেডারেল কারাগারে রাখা হয়েছে। অভিযোগ কি? তার বিরুদ্ধে 2020 সাল থেকে ঝুলে থাকা মাদক সন্ত্রাসবাদ এবং মাদক পাচারের অভিযোগে বিচার শুরু করার প্রস্তুতি। এই ঘটনা নিয়ে বিশ্বজুড়ে চরম বিতর্ক সৃষ্টি হয়েছে। আমেরিকা বলছে এটা কোনো কিডন্যাপ নয়, এটা হচ্ছে বৈধ গ্রেপ্তার, কারণ মাদুরোর বিরুদ্ধে মার্কিন আদালতে গ্রেপ্তারি পরোয়ানা ছিল। আর সারা পৃথিবী ভেনেজুয়েলার এবং অন্যান্যদের দাবি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট একে সরাসরি কিডন্যাপ বা অপহরণ বলেছে এবং একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর জলদস্যুদের মতো হামলা বলে অভিহিত করেছেন। রাশিয়া, ইরান এবং চীন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে একে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন করেছে।
ট্রাম্প প্রশাসনের দাবি তারা মাদুরাকে গ্রেপ্তার করে আমেরিকায় নিয়ে গেছে, কারাগারে বন্দী করেছে, তার বিরুদ্ধে আদালতে মামলা আছে। তাই তাহলে একটা প্রশ্ন আসে যে পৃথিবীর অন্য দেশে অন্য কোনো সরকারের বিরুদ্ধে মামলা করে, ধরা যাক একেবারে উদাহরণ দিয়ে ধরা যাক যে ভারতে যদি বাংলাদেশে এই সন্ত্রাসবাদ, সেখানকার মাদক পাচার, সেখানকার হিন্দু হত্যা ইত্যাদি নিয়ে যদি ভারতের কোনো আদালতে মামলা করা হয়, তাহলে কি ভারত সরকারের দাবি এবং তার কি এই অধিকার জন্মায় যে বাংলাদেশে ওইরকম আমেরিকার মতো হঠাৎ আক্রমণ চালিয়ে প্রেসিডেন্টকে তুলে নিয়ে আসা? প্রেসিডেন্ট নয়, ওটা প্রেসিডেন্ট ছিল ভেনিজুয়েলা প্রেসিডেন্ট নির্ভর, কিন্তু এখানে হচ্ছে যে প্রধান উপদেষ্টা, যার পদমর্যাদায় প্রধানমন্ত্রী, তাকে যদি নিয়ে আসা, এটা করতে পারে? দেখুন, এই কথাটা নিয়ে কিন্তু ইতিমধ্যে ভারতের সামাজিক মাধ্যম শুধু নয়, সরকারি মহলেও কিন্তু এবং প্রতিরক্ষা মহলেও কিন্তু তীব্র প্রতিক্রিয়া এবং আলোচনার সৃষ্টি হয়েছে। ঢাকার এবং এই আলোচনাটা কিরকম, ঢাকার যমুনা যেখানে প্রধান উপদেষ্টা থাকেন সেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুলে আনার কথা বলা হচ্ছে এই রকম একটি আক্রমণ করে। আমেরিকা যেভাবে ভেনেজুয়েলাকে, এবং আমেরিকার যা সামরিক শক্তি এবং ভেনেজুয়েলার সামরিক শক্তি যা, তাতে যেমন আমেরিকা এটা করতে পেরেছে, ভারত এবং বাংলাদেশের সামরিক শক্তি বিবেচনার আনলে কিন্তু বলা যায় ভারতও ঠিক সেই একই কাজ একইভাবে করবার সক্ষমতা ভারতের আছে। হ্যাঁ, এটা ঠিক। এবং সেটা কি? সেটা হচ্ছে যে প্রধান উপদেষ্টাকে তুলে নিয়ে আসা, কারণ আমেরিকা তো পথ দেখিয়েছে এবং আমেরিকার বন্ধু ট্রাম্প সাহেবের বন্ধু মোদি, হ্যাঁ, বাণিজ্য শুল্কের ব্যাপারে দুটো দেশের হচ্ছে না, কারণ ট্রাম্প ব্যবসাদার, উনি ব্যবসাটা ভালো বোঝেন, কিন্তু বাংলাদেশের ব্যাপার তো তিনি মোদির ওপরে ছেড়ে দিয়েছেন। তো বন্ধুর দেখানো পথে, বন্ধু ট্রাম্পের দেখানো পথে ভারত কি ট্রাম্পের পথে মোদির, ট্রাম্পের বন্ধু মোদি কি একই কাজ করবে বাংলাদেশে? ইউনূসকে নিয়ে এলে ব্যাস সব শেষ। এবং তখন তো নিয়ে আসা মানে, যেমন ট্রাম্প বলেছেন যে ট্রাম্প যে শুধু ভেনিজুয়েলার প্রেসিডেন্টকে তুলে এনেই কাজটা শেষ করেছেন তা নয়, তার সেনা, তার সমস্ত কিছু ভেনিজুয়েলার মধ্যে, তার সেনা ইত্যাদি, তারা ভেনিজুয়েলাতে অলরেডি ঘাঁটি গেড়েছে এবং বলেছে ভেনিজুয়েলার পরিস্থিতি স্বাভাবিক না করে তারা আসবে না। পরিস্থিতি স্বাভাবিক মানে কি? নতুন সরকার তৈরি করা। ইতিমধ্যে সেখানকার ভাইস প্রেসিডেন্টের সাথে কথা চলছে। বাংলাদেশের ক্ষেত্রেও ভারত এইটাই করতে পারে, যে কোনো মুহূর্তে একটি রাতের অন্ধকারে দিনের বেলা যখন খুশি যমুনায় গিয়ে ইউনূসকে তুলে নিয়ে আসা এবং শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, তাকে দিয়ে একটি নতুন তাকে ব্যবস্থা করা। সেই ব্যবস্থাটা কি? সেই ব্যবস্থা শেখ হাসিনাও ফিরে যেতে পারেন, গিয়ে ক্ষমতা নিতে পারেন, কারণ চারদিকে তো সেখানে বাংলাদেশে ভারতীয় সেনার দখলে তখন থাকবে। সুতরাং বাংলাদেশকে তো, বাংলাদেশটাকেই তো তৈরি করে দিয়েছে ভারত, ওখানে শুধু তেল কিনে তেল তৈরি করেছে, তেলটা খুঁজে দিয়েছে বলে যদি তার উপর আমেরিকার দখল জন্মায়, তো বাংলাদেশকে তৈরি করবার জন্য বাংলাদেশের উপরে তো ভারতের দখল থাকেই, ভারতের অধিকার থাকেই। তো হ্যাঁ, একটা সার্বভৌম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে এইভাবে বলপূর্বক তুলে নিয়ে আসা বা সেখানে কিডন্যাপ করা, এগুলো জাতিসংঘের চার্টারে বিরোধী। গুলি মারুন জাতিসংঘের চার্টারে। জাতিসংঘ কোন কাজটা করছে আজকাল? কোনো কাজ করছে? এই যে বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতন হয়েছে, সেই কাজটা, সেটা তো ওই জাতিসংঘ তো তার মূল গায়েন, ওই তো গেয়েছে। ওই যে ভলকার তুর্ক, তিনি তো ওয়াকারুজ্জামান সেনাপ্রধানকে দিয়ে শাসিয়েছিলেন, খবরদার যদি বিক্ষোভকারীদের ওপর গুলি চালাও তাহলে আমরা কিন্তু তোমাদের সৈন্য আর নেব না, বাংলাদেশের সেনা ফেরত যাবে, ভয় দেখিয়েছিলেন। আর ওয়াকার তো ছিলেনই সেই দলে, ভয় দেখান আর না দেখান তিনি তো ওটা করতেনই।
সুতরাং বাংলাদেশ ভারতের সম্পর্ক, ঐতিহাসিক, কূটনীতিক এসব সব 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 কিছু বলার পরেও একটাই কথা হচ্ছে যে ভারত কিন্তু সত্যি করে এই গরমে গরমে, মানে আমেরিকা যা করেছে ভেনেজুয়েলাতে, এই গরমে গরমে ভারতও কিন্তু একটা কিছু ভাবছে এবং খুব খুব কি বলবো, খুব সিরিয়াসলি ভাবছে। এ খবর চলে এসছে আমার কাছে, অত্যন্ত গোপন সূত্রে এই খবর পেয়েছি। কারণ এই মুহূর্তে ভারতও যদি এই কাজটা করে, ভারতের বিরুদ্ধে কথা বলার কেউ থাকবে না। ও দু চারটে প্রতিবাদ করবে, হয়তো আমেরিকা নিজেও প্রতিবাদ করতে পারে, কিন্তু আমেরিকা নিজে যে কাজ করেছে সেই পরিপ্রেক্ষিতে, ভেনেজুয়েলা যা করেছে সেই পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদের কি আদৌ কোনো দাম আছে? নেই। সুতরাং আগামী কয়েকদিনের মধ্যে কিছু বড় কিছু ঘটতে পারে, তার অপেক্ষায় থাকুন।